ইলমা, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু রিচির কাছে আসি। রিচি, সাউন্ড অন করো। হ্যাঁ রিচি, তোমার কাছে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আমরা অর্থায়ন কাকে বলবো? অংশীদারি আইন কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয় অংশীদারি ব্যবসা? রিচি আমাকে শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। বাসায় পড়ো নাই? স্যার একটু রিভাইজ দিতে হবে। তো রিভাইজ দিতে হলে তো সেটা বাসা থেকে দেয়া আসার কথা। অনলাইন ক্লাসে তুমি রিভাইজ দিবা? হাস্যকর না বিষয়টা? একটা বিষয় খেয়াল রাখিও, তোমাদের অনলাইন ক্লাসটা কিন্তু তোমাদের আমাদের যে ক্যাম্বিয়ান কলেজ গ্রুপ আছে, যে পেজটা আছে অনলাইন, যেখানের মধ্যে পুরো বাংলাদেশের মানুষের অ্যাক্সেস আছে, সবাই অ্যাক্সেস আছে, সেখানের মধ্যে আপলোড হবে, ঠিক আছে? সো যদি আপলোড হয়, ঠিক আছে, আমার বাচ্চাগুলো যদি পড়াশোনা না পারে, ঠিক আছে, তাহলে বাচ্চাগুলোর একটা মানে হচ্ছে যে সম্মানের বিষয় আছে, আশা করি তোমরা জানো, তাই তো? সো এটা আমার আর তোমার মধ্যে থাকবে না, এটা পুরো বাংলাদেশ হয়ে যাবে যে রিচি পড়া পারতেছে না, ইলমা পড়া পারতেছে না। বিষয়টা কেমন না? আচ্ছা, জাফরিন, উম্মে জাফরিন, উম্মে জাফরিন, রেকর্ডটা অন করো, সাউন্ডটা অন করো, মাইক্রোফোন অন করো। মাইক্রোফোন সবাই অন জি করে স্যার। রাখো, সবাই অন করে রাখো। যাদের বাসায় সাউন্ড হচ্ছে না তারা অন করে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা জাফরিন, তোমাকে কি আমি কোয়েশ্চেন শুরু করব? স্যার আমি পড়ি নাই। গুড। যাক, পুরো বাংলাদেশ আজকে দেখবে জাফরিন পড়ে নাই, ঠিক আছে? জাফরিন, আশা করি আগামী ক্লাস থেকে পড়াশোনা করে আসবা। তবে এটা আসলে এক্সপেক্টেড না তোমাদের কাছ থেকে, হ্যাঁ, যে মাত্র শুরু করলাম, আমরা শুরুতেই আমরা পড়াশোনা করে আসি নাই। আচ্ছা আমি জাফরিনের কাছ থেকে চলে যাচ্ছি নাফস ইউসানের কাছে। ইউসান না, এটা তোমার নামটা একটু তুমি বলো। আমার একটু আসলে প্রনাউন্সিয়েশন করতে একটু সমস্যা হচ্ছে, তুমি বলো তোমার এক্সাক্ট নামের উচ্চারণটা কি হবে? স্যার নাফস ইউসেন। নাফস ইউসেন। ওকে, নাফস ইউসেন। আচ্ছা। আচ্ছা নাফস, তুমি একটু বলো তোমার ডাক নাম কি বাসায়? জি স্যার। বাসায় ডাক নাম কি? স্যার নাফসই ডাকে। আচ্ছা নাফস, এটাই। ওকে নাফস, তুমি পড়াশোনা করছো? আমি কি তোমাকে কোয়েশ্চেন করব? স্যার প্রপারলি পারবো না। আচ্ছা ঠিক আছে, প্রপারলি কে পারবেন? আমার সাহসী মেয়েটা কারা আছো দেখি, সাহসী মেয়ে, সাহসী কন্যা এখানে কে আছে যে স্যার আমি পড়াশোনা করে আসছি? মিথিলা, জি স্যার। জিজ্ঞেস করব? মিথিলা, মিথিলা জিজ্ঞেস করব কি না, পড়ছো জি কি না? স্যার। পড়ছো? স্যার আমি ওভাবে পড়ি নাই। ভেরি গুড। মারিয়া পড়ছো? মারিয়া? পড়ছি কিন্তু প্রপারলি পারবো না। আচ্ছা বলো তো দেখি মারিয়া, প্রপারলি পারার দরকার নাই, ঠিক আছে, ইমপ্রপারলি বলো, ঠিক আছে? বলো তো দেখি তুমি, অংশীদারি আইন কত সাল? স্যার 1932 সাল। আচ্ছা কোম্পানি আইন কত সাল? কোম্পানি আইন 91। না, কোম্পানি আইন হচ্ছে 1994 সাল, ঠিক আছে? আচ্ছা ব্যাংক কোম্পানি আইন কত সাল? ব্যাংক কোম্পানি
আচ্ছা আমি একটু চলে যাচ্ছি তাসিনের কাছে। তাসিন তোমরা দেখা যাচ্ছে না, তার Yes, একটু sir. সামনে আসো। কই? স্যার হ্যাঁ ক্যামেরাটা অন করো। অরিনকেও দেখা যাচ্ছে না। তাসিন এন্ড অরিন। হ্যাঁ স্যার আমার ফোনে চার্জ নাই। তো তুমি বাসায় আছো, ফোনে চার্জ লাগাই রাখো। হইলো তো। এমন একটা স্যার জায়গায় ক্যামেরা না অন করলে চলবে? অবশ্যই চলবে, কেন চলবে না? তুমি ওই স্যার আমি চার্জার, যে জায়গায় আছি ওই জায়গায় চার্জ দেওয়ার কিছু নাই। তো তোমার কি ওখানের মধ্যে বসে থাকতে কেউ বলছে? তুমি চার্জের পাশে যাও, না স্যার রেখে কথা বাসায় বলো। মেহমান আছে। ও আচ্ছা 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 ঠিক আছে ওকে। আচ্ছা তাসিন, তাসিন তোমার কাছে কোশ্চেন হচ্ছে খুবই সহজ কোশ্চেন। গত ক্লাসে যা পড়াইছিলাম সেখান থেকে একটা কোশ্চেন করি। সেটা হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছিলাম যে দুইটি উৎস থেকে আমরা সাধারণত টাকা সংগ্রহ করতে পারি, ঠিক আছে? এবং আমরা গত ক্লাসে 5 ধরনের ব্যবসা নিয়ে পড়াশোনা করছিলাম। ওই 5 ধরনের ব্যবসা নিয়ে একটু বলবা যে 5 ধরনের কি কি ব্যবসা আছে আমাদের? ইয়েস স্যার 5টা কি কি ব্যবসা আছে আমাদের? কারবার প্রতিষ্ঠানকে 5 ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি? এক মালিকানা অংশীদারি, তারপর এক মালিকানা অংশীদারি, তারপর এক মালিকানা অংশীদারি, তারপরে যৌথ মূলধনী, রাইট, তারপর তারপরে হচ্ছে সমবায়, ভেরি আর গুড, এন্ড লাস্ট লাস্ট আরেকটা বাকি আছে। Last কেউ কেউ কি বলতে পারবা? এনিবডি, যাদেরকে জিজ্ঞেস করছি তারা বা যাদেরকে জিজ্ঞেস করিনি তারা, কেউ কি বলতে পারবা লাস্ট একটা কি? 5 নাম্বার। ও আমাকে বলছে এক মালিকানা অংশীদারি, যৌথ মূলধনী এবং সমবায়। লাস্ট আরেকটা কি ছিল? স্যার রাষ্ট্রীয়। ভেরি গুড, রাষ্ট্রীয়। হ্যাঁ রাষ্ট্রীয় স্যার, রাষ্ট্রীয় স্যার রাষ্ট্রীয়। রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ছিল। আচ্ছা ঠিক আছে, এর পরের কোশ্চেন হচ্ছে যে আমরা পড়ছিলাম যে বেসিক্যালি আমরা দুইটা উৎস থেকে টাকা সংগ্রহ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কোন কোন উৎস থেকে টাকা সংগ্রহ করতে পারবো? ইয়েস স্যার স্যার অভ্যন্তরীণ উৎস আর বাহ্যিক উৎস। আচ্ছা অভ্যন্তরীণ উৎসের মধ্যে যদি আমি একটা কথা বলছিলাম, সবাই তো পারো না। অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে হচ্ছে তোমার নিজের পকেট, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর পকেট থেকে আমরা টাকা নিব, ঠিক আছে? এটা হচ্ছে এক মালিকানা আর অংশীদারির ক্ষেত্রে। কিন্তু আমরা যদি আমরা যদি তোমার হচ্ছে কোম্পানির ক্ষেত্রে যাই, কোম্পানির ক্ষেত্রে আমরা অভ্যন্তরীণ দুইটা উৎসের কথা বলছিলাম। ওই দুইটা উৎসের কথা কি মনে আছে তোমাদের? এনিবডি বলতে পারবা দুইটা উৎস কি কি ছিল? অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানি কোথেকে টাকা সংগ্রহ করে জিজ্ঞেস করতেছি, বলো। স্যার বিনিয়োগ। একটা হচ্ছে শেয়ার, গত ক্লাসে বলছিলাম, একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে সংরক্ষিত তহবিল। একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে সংরক্ষিত তহবিল, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, ইন্টারের যে ফিনান্সটা, এই ইন্টারের ফিনান্সটা কিন্তু ক্লাস 9-10 এর ফিনান্সের মতো না। ক্লাস 9-10 এর ফিনান্সটা অনেক শর্ট ছিল। হ্যাঁ, বেসিক্যালি যেই ক্লাস 9-10 এর যে ফিনান্স বুকটা আছে, এই ফিনান্স বুকের যে পড়াশোনা, এই পড়াশোনার জন্য আসলে 2 বছরের দরকার হয় না। হ্যাঁ, আমার কেন জানি মনে হয় 2 বছরের দরকার হয় না, 1 বছরও সেটার জন্য বেশি। কিন্তু আমাদের ইন্টারের জন্য যে ফিনান্স বইটা, সেটা আশা করি তোমাদের হাতে চলে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য ফার্স্ট ইয়ারের জন্য একটা বুক, আবার সেকেন্ড ইয়ারের জন্য আরেকটা বুক, আবার ফার্স্ট ইয়ারের মধ্যে প্রচুর ম্যাথ করতে হবে আমাদেরকে। তো সেই ক্ষেত্রে ফিনান্সের ম্যাথগুলো খুবই ইন্টারেস্টিং, বুঝছো? ফিনান্স সাবজেক্টটা অনেক বেশি ইন্টারেস্টিং। আর মানে আমি এই সাবজেক্টে পড়াশোনা করে আসলে আমার কাছে খুবই মাঝে মাঝে খুব ভালো লাগে যে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এটা আমরা পড়তে পড়তে দেখবো অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। তো আমি তোমাদের সাথে একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা দেখো। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারটা? জি স্যার। ইয়েস স্যার জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু দেখো। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়টা। বেসিক্যালি আমরা প্রথম অধ্যায়ে এখানের মধ্যে অর্থায়নের ধারণাটা পড়েছিলাম, এবং অর্থায়নের ধারণার মধ্যে আমরা বেসিক্যালি যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে ওই অর্থটা আবার সর্বোৎকৃষ্ট প্রকল্পে বিনিয়োগ করব, এবং ওই বিনিয়োগ সংক্রান্ত যে টোটাল প্রক্রিয়াটা আমরা সেটাকে কি বলবো? অর্থায়ন বলছিলাম। এই ধরনের একটা সংজ্ঞা আমরা পড়ছিলাম গত ক্লাসে।
আমরা গত ক্লাসে আরো পড়েছিলাম যে আমরা তোমার অংশীদারি আইন নিয়ে পড়ছিলাম। অংশীদারি আইনে বলছিল যে অংশীদারি আইনটা হচ্ছে 1932 সালের আইন অনুযায়ী। এবং আমাকে একটু ইলমা বলো তো দেখি, ইলমা একটু বলো, সেটা হচ্ছে আমাদের অংশীদারি আইনের ক্ষেত্রে সদস্য সংখ্যার একটা বাধ্যবাধকতা ছিল। ইলমা বলতে পারবা সদস্য সংখ্যা কত থেকে কত পর্যন্ত ছিল? স্যার সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। ভেরি গুড, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। রিচি আমাকে একটু বলো দেখি যে সর্বোচ্চ 20 জন সেটা আমি মানলাম, কিন্তু কথা হচ্ছে একটা ব্যবসায়ের ক্ষেত্রে একটু পার্থক্য ছিল। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আবার অংশীদারি একটা স্পেশাল বিজনেস করতে গেলে সর্বোচ্চটা একটু মানে হচ্ছে আপ ডাউন করতো। সেটা কোন ব্যবসা? রিচি শুনতে পাচ্ছ? রিচি আচ্ছা, মিথিলা মিথিলা কি আমার মিথিলা কি আমার মিথিলা কি আমার প্রশ্নটা শুনতে পাইছো? আমি কি প্রশ্ন করছি? হ্যাঁ বলো তো দেখি, প্রশ্নটা আনসার দাও তো। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বলা হচ্ছে, যেমন ইলমা বললো যে 2 থেকে 20 জন ছিল। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে এক ধরনের বিজনেস ছিল সেখানের মধ্যে, যে বিজনেসের ক্ষেত্রে এই 20 জনটা আপ ডাউন করছে, সেই ব্যবসাটা কি ছিল? এনিবডি? কেউ বলতে পারবা? ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে বলা হচ্ছিল, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আমাদের 10 জন ছিল, সর্বোচ্চ ছিল 10 জন। নর্মালি অন্যান্য ব্যবসায়ের ক্ষেত্রে, অংশীদারি অন্যান্য ব্যবসায়ের ক্ষেত্রে আমরা যদিও আমাদের সর্বোচ্চ ছিল 20 জন, যেটা ইলমা বললো 2 থেকে 20 জন ছিল, কিন্তু ব্যাংকিং ব্যবসা করতে গেলে সেই ক্ষেত্রে তুমি 10 জনের উপরে নিতে পারবা না, 2 থেকে 10 জন তখন। ঠিক আছে? এরপরে আমাদেরকে বলছিল যৌথ মূলধনী কোম্পানি আইন কত সাল? 1994 সালের আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। এরপর আমাদেরকে বলছিল কি ছিল এরপরে? ব্যাংক কোম্পানি আইন, তাই না? ব্যাংক কোম্পানি আইন ছিল 1991 সাল। এরপরে ছিল আর্থিক প্রতিষ্ঠান আইন ছিল 1993 সাল। এই বিষয়গুলো তোমাদের একটু পড়া উচিত ছিল, তো আগামী ক্লাসে আশা করি তোমরা একটু পড়ে আসবা। এখন আমি আজকের ক্লাসের একটু আলোচনায় চলে আসি। সবাই কি আছো? মনোযোগ দিচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। বাকিরা কই? বাকিরা কই? 2 3 4 5 6 7 8 জন। প্রতিদিন যারা ক্লাস করেন তারাই, বাকিদেরকে খুঁজেই পাচ্ছি না। আচ্ছা দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, তাহলে তোমরা এই বিষয়টা পড়ছো? অর্থায়নের এই যে সূচনা করছে এরা এখানে, এটা পড়ছো? অর্থায়নের ধারণাটা, অর্থায়নের ধারণা এটা পড়ছো? কিরে রেসপন্স করছে না কেন? আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। হ্যাঁ বলছি, অর্থায়নের ধারণা এটা পড়ছো কিনা? ধারণাটা পড়ছো? এটা রিডিং পড়ছো? জি স্যার। হ্যাঁ এটা একটু পড়ে নিবা, ঠিক আছে? এটা একটু পড়ে নিবা। আর আমাদের তাহলে এই যে অর্থায়নের ক্রমবিকাশটা আছে, এই অর্থায়নের ক্রমবিকাশ আমি আরো একদিন এক্সটেন্ড করলাম, মানে হচ্ছে আগামী শনিবারে আমি এখান থেকে পড়া ধরবো। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর আমি চলে আসি আজকের ক্লাসের মধ্যে। দেখো এখানের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে, যেমন এখানের মধ্যে একটা বিশেষ ইনফরমেশন যেটা পরীক্ষায় প্রায় আসে, এই দিকে দেখো 1930-এর দশক, 1929 সালের, ঠিক আছে, 29শে অক্টোবর 1929 সালের 29শে অক্টোবর তারিখে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যা ব্ল্যাক টুইসডে নামে পরিচিত। যারা যারা আন্ডারলাইন করছো, এই লাইনটা আন্ডারলাইন করছো কিনা একটু দেখিও, ঠিক আছে? আমি তো আগামী ক্লাসে তোমার ফিনান্স বুকটা চেক করব, তুমি আন্ডারলাইন করছো কিনা, সুন্দর করে পড়ছো কিনা, এগুলো আগামী ক্লাসে চেক করব। আচ্ছা এই লাইন থেকে অনেকবার প্রশ্ন আসতে দেখেছি। ভেরি গুড। তুমি মাঝখানে কই গেলা? তোমারে খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা তাহলে চলে আসি আজকের যে কথাতে। আজকে আমরা পড়ব অর্থায়নের স্বরূপ, মানে হচ্ছে 1.03
পয়েন্টে আমাদের যে অর্থায়নের স্বরূপ বলতে আলটিমেটলি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অর্থায়নকে আমরা বেসিক্যালি কয় ভাগে ভাগ করতে পারি বা কয় প্রকারের অর্থায়ন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি তোমাদের কাছে স্মুথলি যাচ্ছে? Yes, sir. জি স্যার। আচ্ছা, জি, স্যার। স্মুথলি না গেলে আমাকে একটু জানাবা, ঠিক আছে? আমি একটু বলে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো অর্থায়নের স্বরূপ বলতে আলটিমেটলি আমরা কি দেখব যে অর্থায়ন কয় প্রকার বা অর্থায়ন কয় ধরনের অর্থায়ন থাকতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পারিবারিক অর্থায়ন, যেটাকে পার্সোনাল ফাইন্যান্স বলা হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি সরকারি অর্থায়ন, যেটাকে আমরা পাবলিক ফিন্যান্স বলছি। এরপর আমরা দেখতে পাচ্ছি অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন, যেটাকে আমরা নন বিজনেস ফাইন্যান্স বলছি। এরপর আমরা দেখছি ব্যবসায় ফাইন্যান্স, যেটাকে আমরা বিজনেস ফাইন্যান্স বলছি, ঠিক আছে? তাহলে ওই বিজনেস ফাইন্যান্সের মধ্যে আছে এক মালিকানা ব্যবসায়ের অর্থায়ন, এরপর আছে অংশীদারি ব্যবসায়ের অর্থায়ন, এরপর আছে যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন, ঠিক আছে? তাহলে এট ফার্স্ট আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। প্রথমটা পারিবারিক অর্থায়ন বা পার্সোনাল ফিন্যান্স। ওকে স্যার? জি, স্যার। সো চলে আসো, পারিবারিক অর্থায়নটা আমি একটু আলোচনা করি। পারিবারিক অর্থায়নটা কি জিনিস? আচ্ছা, আমাদের বাসার মধ্যে, ঠিক আছে, প্রধান হিসাবে কে আছে? আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ আনাস স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, আমাদের সবার পরিবার আছে এবং পরিবারের প্রধান হিসেবে কে থাকে বলো তো? পরিবারের প্রধান কে? স্যার, আব্বু। আব্বু। দ্যাট মিন্স হচ্ছে আব্বু স্যার, আমাদের বাবা। সকল, হ্যাঁ বাবা সকল ডিসিশন নেয়। ঠিক একইভাবে এই যে আমরা ফিন্যান্স পড়তেছি, আমাদের ফিন্যান্স পড়ে আলটিমেটলি আমাদের কি হচ্ছে একটু বলি। সেটা হচ্ছে আমাদের যে ফিন্যান্স পড়তেছি, ফিন্যান্স পড়ে আলটিমেটলি আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমরা একটা কোম্পানির কি হব, ঠিক আছে? আমরা একটা কোম্পানির যেই পজিশনটা গ্রহণ করব সেটাকে বলা হয় সিএফও। সিএফও, ঠিক আছে? কি হবো স্যার? সিএফও। এখন CFO. এই সিএফও মানে কি? সিএফও মানে হচ্ছে, সি মানে হচ্ছে চিপ। চিপ মানে কি জানো? চিপ কি অর্থ কি বলো তো? প্রধান। সস্তা, প্রধান। সস্তা, সস্তা, সস্তা না? না, প্রধান। তাহলে জি, স্যার। চিপ মানে হচ্ছে সস্তা ফিনান্সিয়াল অফিসার। আমরা সস্তা ফিনান্সিয়াল অফিসার হব, এই তো নাকি? চিফ মানে প্রধান না? চিপ মানে প্রধান, চিপ অর্থ তো আবার সস্তাও আছে। তাহলে এই চিপ সেই চিপ না, তাই না? এই চিপ হচ্ছে যে আমরা খাই যে চিপ সেই চিপও না। হ্যাঁ, আমরা বলি না যে চিফ গেস্ট। হ্যাঁ, এই চিফ, প্রধান। হ্যাঁ রাইট রাইট, এই চিফ হচ্ছে যে প্রধান, যিনি প্রধান। তাহলে আমরা হচ্ছি ফিনান্সিয়াল অফিসারের মধ্যে প্রধান ফিনান্সিয়াল অফিসার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মূল কাজ কি? তাহলে এই চিফ ফিনান্সিয়াল অফিসারের মূল কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। কি গ্রহণ করা স্যার? সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। সিদ্ধান্ত গ্রহণ। দ্যাট মিন্স হচ্ছে একটা বিজনেসের বা একটা কোম্পানির যত ধরনের সিদ্ধান্ত আছে অথবা যত ধরনের আর্থিক সিদ্ধান্ত আছে, ওই আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করবা তোমরা, ঠিক আছে? তোমরা ফিনান্স পড়ে আলটিমেটলি তোমরা হতে চাচ্ছ চিফ ফিনান্সিয়াল অফিসার, এবং এই চিফ ফিনান্সিয়াল অফিসার হয়ে তোমাদের কাজ হবে এসি রুমে বসবা, তোমাদের একটা সুন্দর একটা সুসজ্জিত কেবিন থাকবে, এবং তোমরা সেই কেবিনে বসে বসে কি করবা জানো? বসে বসে সিদ্ধান্ত গ্রহণ করবা। দ্যাট মিন্স হচ্ছে বড় বড় ফিনান্সিয়াল যে সিদ্ধান্তগুলো আছে ওগুলো গ্রহণ করবা, সিগনেচার করবা, আর মাস শেষে একটা বড় ধরনের একটা টাকার বান্ডেল, যেখানে মধ্যে 1, 1.5, 2 লক্ষ টাকা থাকবে, ওটা নিয়ে চলে আসবা বাসায়। খুশি? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার এখন তোমার কাছে মনে হইতে পারে যে স্যার শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাকে মানে হচ্ছে লাখ লাখ টাকা স্যালারি দিবে? অবশ্যই দিবে, কারণ দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। কি গ্রহণ করা? সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সিদ্ধান্ত দুনিয়াতে গ্রহণ করা। সিদ্ধান্ত গ্রহণ করা। দেখো এবার এই কঠিন কাজটা আমাদের বাসার মধ্যে যিনি করে থাকেন তিনি হচ্ছেন আমাদের ফাদার। আমাদের ফাদার এই কঠিন কাজটা করে থাকে এবং উনি হচ্ছে প্রধান হিসাবে আমাদের এখানে কাজ করে। যেমন আমরা গত ক্লাসে ফিনান্স পড়ছিলাম, মনে আছে? আমরা গত ক্লাসে ফিনান্সের সংজ্ঞা পড়ছিলাম, এবং ফিনান্সের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা সেখানের মধ্যে ফিনান্সের দেখছিলাম যে ফিনান্সের কয়টা হাত আছে স্যার? 2টা হাত ছিল, তাই না? কয়টা হাত ছিল? 2টা হাত ছিল। এবং 2টা হাতের মধ্যে একটা হাত ছিল যেখানে এই যে ফিনান্স যেখানে বসে আছে, ফিনান্স কি করতেছিল? তহবিল সংগ্রহ করতেছিল, এবং সে বেসিক্যালি 2টা উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারছিল।
সে তহবিল প্রথমে সংগ্রহ করছে, সংগ্রহ করার পরে যখন তহবিলটা এই জায়গায় আসছে সে তখন কি করছে সেটাকে আবার ইনভেস্ট করছে। মনে ছিল স্যার? বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে না সে? Yes, sir. ইনভেস্ট করছে এবং এমন জায়গায় ইনভেস্ট করছে যেখানের মধ্যে তার প্রফিট খুবই ভালো হবে, সেই জায়গায় সে ইনভেস্ট করছে। আচ্ছা, তাহলে এখন আসি যে আমাদের বাবারা কি করতেছে, আমাদের বাসার মধ্যে চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কিন্তু এখন পর্যন্ত আমাদের বাবা রয়েছে, ঠিক আছে? আমাদের পারিবারিক অর্থায়ন যেটাকে বলছে, ওখানের মধ্যে চিফ ফিনান্সিয়াল অফিসার হচ্ছে আমাদের বাবা। তাহলে আমাদের বাবাদের ভূমিকাটা বা একজন ফাইন্যান্স অফিসার হিসেবে তিনি আমাদের পরিবারে কি ধরনের কাজ করে আমরা একটু দেখি। চলো, আমাদের বাবাদের প্রথম কাজ একটু ভালো করে খেয়াল করো। প্রথম কাজ হচ্ছে ওনারা মাসের শুরুতে একটু আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলাও, ঠিক আছে? ওনারা মাসের শুরুতে যেটা করে সেটা হচ্ছে, মনে করো উনি একটা চাকরি করে, ওই চাকরি থেকে উনি স্যালারি পাবে। আমাদের ফিনান্সের কাজ কি ছিল? ফিনান্সের কাজ, প্রথমে ফিনান্সের কাজ ছিল আমাদের অর্থ সংগ্রহ করা। ঠিক আমাদের বাবা এখানে বসে আছে, ফিনান্স অফিসার হিসেবে বসে আছে। মাসের শুরুতে উনি যেটা করতেছে সেটা হচ্ছে উনি প্রথমে একটা চাকরি করে, ওই চাকরি থেকে কিছু স্যালারি পাবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের কিছু বাসা ভাড়া আছে, দ্যাট মিনস হচ্ছে ভাড়া ঘর আছে, ওখান থেকে কিছু ভাড়া আসবে, সেখান থেকে উনি টাকা সংগ্রহ করবে। এরপর ওনার কিছু সাইড বিজনেস আছে, ওখান থেকে কিছু টাকা আসবে, সেখান থেকে কিছু আসলো, ঠিক আছে? এরপর উনি ওনার বন্ধু বান্ধবদেরকে কিছু ঋণ দিছিল আগে, সেখান থেকে ওই ঋণগুলো পাইছে, ওখান থেকে কিছু আসলো। তাহলে দেখো উনি কি করছে, বিভিন্ন উৎস থেকে উনি মাসের শুরুতে তার পরিবারের জন্য কিন্তু কি করতেছে, টাকা সংগ্রহ করতেছে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম যে ইন টোটাল উনি 100 টাকা সংগ্রহ করতে পারছে। ইন টোটাল মাসের শুরুতে 100 টাকা উনি সংগ্রহ করতে পারছে। এই যে বিভিন্ন উৎস আছে, এই উৎস থেকে উনি 100 টাকা সংগ্রহ করলো। এটা হচ্ছে অর্থায়নের প্রথম পার্ট, মানে পারিবারিক অর্থায়নের প্রথম পার্ট, ঠিক আছে? যে পরিবারে আমাদের বাবারা যেটা করে বা পরিবারের প্রধান যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন উৎস থেকে ওনারা প্রথমে যেটা করতেছে সেটা হচ্ছে অর্থটা সংগ্রহ করছে। তাহলে অর্থ সংগ্রহ করার পরে কি অর্থায়নের কাজ শেষ হয়ে যায়? সাউন্ড অন রাখো, সাউন্ড অন রাখো, রেসপন্স করো। না স্যার। শেষ হয় না না স্যার। এটা না, বিনিয়োগ, স্যার। এটা কি করতে হবে স্যার এবার? এটা কি করতে হবে? কোন কোন স্যার ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে বা বিনিয়োগ করতে হবে, রাইট? ব্যবহার করতে হবে অথবা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করতে হবে। চলো, আমাদের বাবারা কোথায় বিনিয়োগ করছে দেখো। আমাদের বাবারা প্রথমে যেটা করতেছে, আমাদের বাবারা প্রথমে যেটা করতেছে সেটা হচ্ছে, আমরা যদি একটা বাসা ভাড়ায় থাকি বা আমরা যেখানে থাকি সেই ঘরটা যদি ভাড়া বাসা হয়, তাহলে আমাদের এই 100 টাকা থেকে প্রথমে আমাদের বাবারা গুরুত্ব সহকারে সেই জায়গায় বাসা ভাড়াটা প্রদান করে দেয়, মানে 20 টাকা মনে করো দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে 20 টাকা মনে করো বাসা ভাড়া, 20 টাকা বাসা ভাড়া দিয়ে দিচ্ছে। কেন? কারণ হচ্ছে বাসা ভাড়া যদি না দেয় তাহলে মাস শেষে জমিদার ঘাট ধাক্কা দিয়ে আমাদের সবাইকে বাইর করে দিবে। তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আসো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, আচ্ছা আমাদের খাবার দাবার খাইতে হবে, বাসা তো মানে মাথার উপরে ছাদটা কনফার্ম হলো মাসের পুরো মাসের জন্য। এবার হচ্ছে আমাদের খাবার দাবার খেতে হবে। তাহলে খাবার দাবারের জন্য আমাদের বাসায় কিছু চাল ডাল তরি তরকারি মাছ মাংস এগুলো আনতে হবে। তাহলে গুরুত্ব সহকারে আমাদের বাসা ভাড়ার পরে আসতেছে কি, খাবার দাবার। তাহলে বাবা কি করে, ওই 100 টাকা থেকে এরপরে খাবার দাবার ক্রয় করে আনে। ক্রয় করে আনার পরে এর পরের গুরুত্বটা কোথায়? এর পরের গুরুত্বটা হচ্ছে, এই যে আমরা পড়াশোনা করছি, আমাদের স্কুল কলেজ টিচারদের টিউশন ফি, বিভিন্ন ধরনের পড়াশোনার খরচ আছে, ওই পড়াশোনার খরচগুলো এর পরে গুরুত্বপূর্ণ। ওই জন্য বাবা কি করে, খাবার দাবার আনার পরে এই যে আমাদের কলেজ স্কুল টিচার খরচ এগুলো সবগুলো প্রদান করে গুরুত্ব সহকারে। এরপরে কি করে, এরপরে হচ্ছে আমাদের কিছু কাপড় চোপড় দরকার, ওই কাপড় চোপড় গুলো ক্রয় করে, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে দেখো একটা জিনিস, মানে হচ্ছে বাবা যে খরচ করতেছে এই জায়গায় খরচের ক্ষেত্রেও কিন্তু উনি উল্টাপাল্টা খরচ করতেছে না। উনি যেটা করতেছে সেটা হচ্ছে গুরুত্বের উপর ভিত্তি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে আমাদের বাসার ছাদটা ঠিক করা, ছাদ মানে হচ্ছে ঘর ভাড়া প্রদান করা। এরপরের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বাসায় খাবার দাবার আনা। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যেই মানে হচ্ছে পড়াশোনার যে খরচগুলো আছে ওই খরচগুলো মেনটেন করা। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মানে হচ্ছে কাপড় চোপড় আনা। তাহলে দেখো বাবারা কি করতেছে, এই জায়গায় গুরুত্বের উপর ভিত্তি করে বিনিয়োগ করতেছে। তাহলে আমরা এতদিন এই যে বাবা আমাদের মানে পরিবারটা পরিচালনা করতেছে, এতদিন আমরা এইভাবে কিন্তু ভাবি নাই। কিন্তু এখন আমরা ফিনান্স পড়ার সাথে সাথে দেখলাম যে বাবাও কিন্তু একজন ফিনান্স ম্যানেজার।
উনি জানে না যে উনি একজন ফিনান্স ম্যানেজার, কিন্তু উনি কিন্তু আসলেই আমাদের মানে আমাদের যেই প্রতিষ্ঠান বলতে কোনটা, আমাদের ফ্যামিলি, ঠিক আছে, এই ফ্যামিলিটাকে কত সুন্দর করে কিন্তু উনি ম্যানেজ করতেছে, এবং উনি অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কিন্তু এখানে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, আমি কি বিষয়টা স্যার। বুঝে, তাহলে এই জায়গায় আমাদের বাবাদের যে কার্যক্রম, এই কার্যক্রমের সাথে গত ক্লাসে যে ফাইন্যান্সের সংজ্ঞা পড়াইছি সেখানের সাথে কি কোনো ম্যাচিং পাচ্ছো? জি স্যার। Yes, আচ্ছা sir. আচ্ছা, ঠিক আছে। এইবার আসো, এইবার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে দেখো, এই যে বাবা যে টাকাটা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করলো, ঠিক আছে, সংগ্রহ কত করছে? 100 টাকা করছে। এখন হতে পারে না যে আমার এই মাসের খরচ 120 টাকা, হইতে পারে না স্যার? জি স্যার। হতে পারে। স্যার, পারে। তাহলে এই যে 20 জি, টাকা, স্যার, হতে পারে। এই যে 20 টাকা যে আমার অ্যাক্সেস, এই 20 টাকাটা কোত্থেকে আসবে? নিশ্চয়ই বাবা অন্য কারো কাছ থেকে কি করবে? লোন নিবে, তাই তো? তাহলে জি, স্যার। যখন এই জায়গায় ঘাটতি পড়বে তখন বাবা কি করছে? লোন নিচ্ছে। আবার মাঝে মাঝে হইতে পারে না যে এই 100 টাকা থেকে আমার কস্টিং হয়েছে শুধুমাত্র 80 টাকা, হতে পারে তো? তখন এই যে 20 টাকা আমার অ্যাক্সেস থাকলো, এই 20 টাকাটা বাবা কি করতেছে? বাবা আবার এই 20 টাকাটা সেভ করে রাখতেছে, যেখানের মধ্যে আমরা আমাদের ফ্যামিলিতে দেখতেছি ডিপিএস নামে একটা বিষয় থাকে। আমাদের বাসার মধ্যে দেখবা প্রতি মাসে বাবা মারা এই ধরনের ডিপিএস প্রদান করে, ব্যাংকে টাকা রেখে আসে, ঠিক আছে? এই যে 20 টাকা যখন অ্যাক্সেস থেকে যাবে তখন বাবা মা কি করতেছে? ডিপিএস রাখতেছে। ওকে, তাহলে এই কাজটা কিন্তু আমাদের ফ্যামিলিতে হচ্ছে। এবার আসি আমরা যে আসলে যেই কাজটা হচ্ছে, এই কাজটা এবার আমরা একটু বই থেকে একটু পড়ি, দেখি। সবাই কি দেখতে পাচ্ছ? এভরিবডি? কেউ দেখতে পাচ্ছ না এই ধরনের আছো কিনা? জি স্যার। এবার জি দেখো স্যার, জি স্যার। হ্যাঁ, পারিবারিক অর্থায়নটা একটু পড়ি।